নমস্কার, আপনাদের স্বাগত জানাই নিউজ আনন্দের পর্দায়। আজকে আমরা আমাদের সাথে পেয়েছি সবংয়ের বিজেপির প্রার্থী মাননীয় অমল পান্ডা মহাশয়কে। তার সাথে আজ আমরা সরাসরি কথা বলে নেব নির্বাচন বিষয়ে। নমস্কার। নমস্কার। আপনি এক সময় এখানে সবংয়ের ব্লক সভাপতি ছিলেন তৃণমূলের হয়ে, এবং না, তৃণমূল কংগ্রেসেরও ছিলাম। কংগ্রেসেরও এবং তৃণমূলের, এবং পরবর্তীতে আপনি মানস ভূঁইয়ার একজন সহযোদ্ধা ছিলেন। সেখান থেকে বিজেপিতে আসা কিভাবে? এর পিছনে ব্যাকগ্রাউন্ড আছে অনেক। সেটা হচ্ছে মোটামুটি কংগ্রেস থেকে চলে আসার কোনো কারণ ছিল না। মানসবাবুর জন্যই কংগ্রেস থেকে তৃণমূলে আসা। তৃণমূলে আসার পরেই মোটামুটি আমি তৃণমূলের 3টে ইলেকশন করেছি। একটা হচ্ছে 2016 সালের সিপিএম কংগ্রেসের জোট, প্রার্থী মানস ভূঁইয়া। পরবর্তী পর্যায়ে 17 সালে 2017 উপনির্বাচনে গীতা ভূঁইয়া প্রার্থী। দুটো ইলেকশনে আমরা খুব ভালো ভোটের ব্যবধানে জিতেছি। তা 17 সালের ভোটের আমাদের এখানে নির্বাচনের মূল কাণ্ডারি ছিল হচ্ছে শুভেন্দু অধিকারী। পরবর্তী পর্যায়ে 2021-এর নির্বাচন, সে নির্বাচনটাও হলো, সেটাও আমরা জিতলাম। তা সেই নির্বাচনের পর থেকেই মানসবাবু আরম্ভ করলো যে কিভাবে আমাকে অপমান করা যায়, কারণ কিছু খুঁজে পেলাম না। পরবর্তী পর্যায়ে শুনলাম আমাদের বিজেপির তরফ থেকে নাকি বলা হয়েছে 2021 সালে প্রচুর টাকা আমাকে দেওয়া হয়েছে। সেইটা মানসবাবুর কাছে রেকর্ড গেছে। মানসবাবু সেইটা থেকেই আরম্ভ করলো বিজেপি বিজেপি বিজেপি, আবার আরম্ভ করলো 2021 সাল থেকে। এরপরেও আমি আবার হলাম ইলেকশনের পরে ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান। পরবর্তী যে হঠাৎ দেখা গেল 2023-এ পঞ্চায়েত নির্বাচনে আমি চেয়ারম্যান থেকে সেই কমিটির ভাইস প্রেসিডেন্ট হলাম। তখনই বুঝলাম যে ব্যাপারটা একটা অন্য জায়গায় যাচ্ছে। এটা মানুষের মুখে কিছু বলতেন না, কিন্তু ব্যবহারিক জীবনে আন্ডারগ্রাউন্ডে এমন ধরনের প্রচার আরম্ভ করলো চূড়ান্ত পর্যায়ে। এমন একটা সমস্যা তৈরি করলো আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দীর্ঘদিন রাজনৈতিক যারা আমার সহকর্মী সহযোদ্ধা, তাদের সঙ্গে এমন ধরনের আরম্ভ করলো যে আমার সঙ্গে যেন কথাবার্তা না বলে, আমার বাড়িতে যেন কেউ না আসে। আমার বাড়িতে যে আসবে অশ্লীল কুৎসিত ভাষায় গালাগালি, ধমকা ধমকি, মানে একটা। সবং এলাকার মানুষ যদি আপনাকে তাদের বিধায়ক হিসেবে চায়, আর আপনি যদি বিধায়ক নির্বাচিত হন, তাদের উন্নয়নের জন্য আপনি কি করবেন বলে ভাবছেন? উন্নয়নের জন্য করতে গেলে এখানে একটি প্রথম চিন্তা করতে হবে যে একটি মহিলা কলেজ, এবং মানসবাবু দীর্ঘদিন সুপার স্পেশালিটি বলে যাচ্ছে হসপিটালে কিছু না। আপনি হসপিটালে গেলেই বুঝতে পারবেন পেশেন্ট নেই, কাঠামো বিরাট। কারণ মমতা ব্যানার্জির জামানায় বড় বড় বিল্ডিং হয়েছে, অনেক কিছু হয়েছে, বেশ ঝকমকে বিল্ডিং হয়েছে, কিন্তু অন্তঃশ্বাস শূন্য, কিছুই নেই। যেমন মানসবাবু খুব ফলাও করে বলেন যে এখানে মাদুরহাট বাস টার্মিনাল যান, দেখে আসুন কি আছে। খুব এর একটা মোটামুটি কি বলা যায় ম্যানিফেস্টোর মতো, গেলেই বুঝতে পারবেন। তো এগুলোকে কিভাবে নতুনভাবে করা যায়, রূপ দেওয়া যায়, তার চিন্তা ভাবনা করতে হবে। যদি আমরা সরকারে আসি, বিধায়ক হিসাবে তো কিছু ব্যাপার নয়, যদি সরকারে আমরা আসি তবে সরকারে আসার চান্স হবে প্রচন্ড। কারণ মানুষ চাইছে সারা পশ্চিমবঙ্গ একটা পরিবর্তন, এটুকু বলতে পারি। পরিবর্তনের হাওয়াটা কি আপনাদের দিকে বইবে বলে মনে করছেন? আমরা তো আশা করি। ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা যেটা না বললেই নয়। আপনি বললেন আপনি এখানে সবংয়ের ব্লক সভাপতি ছিলেন, তারপরে আপনি ঘাটালেরও দায়িত্বে ছিলেন। এই সমস্ত কিছু দায়িত্বে থাকাকালীন দলীয়ভাবে আপনি বললেন আপনি অনেক কষ্ট পেয়েছেন। সেই কারণেই কি শুধুমাত্র দলটাকে ছেড়ে দেওয়া, তাই নাকি? তো, সেই কারণে আমাকে কিন্তু ঘাটাল সাংগঠনিক জেলার যখন চেয়ারম্যান বা ব্লকের যখন সভাপতি, আমাকে কোনো আমার দলের মানে তৃণমূলের দলের কেউ কিন্তু আমাকে কোনোদিন অসম্মান বা কটু কথা বা কোনো অমার্জিত কথাবার্তা বলার সাহস পায়নি, এবং বলেনি যে আমি যে বিরাট, আমার সম্বন্ধে আপনার খোঁজ নেবেন, যে আমি কোনো দাঙ্গাবাজ, এই ছাপ্পা ভোট মারার নায়ক, এসব বলতে পারবে না। এসবের ডেড এগেনস্ট আমি। কিন্তু একটাই মাত্র লোক, যে ডক্টর মানস ভূঁইয়া, চূড়ান্ত পর্যায়ের অসম্মান করেছে, চূড়ান্ত পর্যায়ে, সামান্যতম সম্মান নেই। এবং ব্যবহারিক জীবনে, ব্যক্তিগত জীবনে যে অবস্থা করেছে, মোটামুটি আমার তো মনে মনে আতঙ্ক ছিল প্রায়, কোনো সময় কোনো দুর্ঘটনা না ঘটে যায়, ভয় ছিল। আমি পুলিশকেও সব বলেছি, যদিও আমি রিটেন কোনো কমপ্লেন করিনি। পুলিশ জানে কিছু করে, বলে থামুন তো আমরা দেখছি। এর আগে যিনি ধীতিমান সরকার বড় সাহেব ছিলেন, তাকেও সব ঘটনা বলেছি, কিছু রেসপন্স করেনি। বলে আপনি মাঠের নাম না, আরে মাঠ নেই, মাঠে নেমে আমি কি করবো, ব্যাপারটা এরকম জায়গায়।
এই জন্য বাদ আরো কেউ না, আমাকে সবংয়ের একটিও মানুষ, সবংয়ের জনগণের সঙ্গে আপনি কথা বললে বুঝতে পারবেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি, টিএমসি, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই, যত পলিটিক্যাল পার্টি আছে কেউ আমাকে অসম্মান করেনি, কোনোদিন কোনো কথা বলেনি, খোঁজ নিয়ে দেখুন, একটাই লোক। আচ্ছা, তার চেয়ে বড় কথা আপনি কথার মাঝখানেই বললেন যে তৃণমূলের জামানায় এখানে প্রচুর বড়, বড় বিল্ডিং হয়েছে। উন্নয়ন ভেতর থেকে কতটা হয়েছে বলে আপনি মনে করছেন? শুধু বিল্ডিং এ তো আর উন্নয়ন হয় না। মানুষের উন্নয়ন কতটা হয়েছে আপনি বা বেশি না, মানুষ মানুষের কি কতটা উন্নয়ন হয়েছে মানুষকে জিজ্ঞেস করলেই উপকৃত জানবে। হয়েছে? এখন যেটা হচ্ছে, মানুষও একটা পলিসি নিয়েছেন, যারা আমার খুব ঘনিষ্ঠ লোক তাদেরকে দিয়েই আমার সম্বন্ধে খুব কটুকাটব্য কথা, নিজে বলছেন না কিন্তু, মানুষকে দিয়ে, মানে আমাদের যারা খুব ঘনিষ্ঠ, প্রচন্ড ঘনিষ্ঠ যারা, যাদেরকে নিয়ে আমি দলটা করেছি, সেখানে আপনি চলে যান, বেশি দূর যাওয়ার দরকার নেই, উন্নয়ন অনেক হয়েছে। তাতে আপনি বাড়জীবন চলে যান, 1 নম্বর জিপি, সেখানে গেলেই দেখতে পাবেন একটা মোটামুটি কিষাণ মান্ডি। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন একটা ছোটখাটো বাজার বসানোর চেষ্টা করেছিলাম, কতগুলো ওই স্টল ফল দিয়েছিলাম, সেগুলো আর হয় না। ওই রোববারে রোববার একটা ছোটখাটো বাজার হয়, নাহলে কিচ্ছু হয় না। ওই বিল্ডিংটাই হয়েছে, পার্টির মিটিং হয় সেখানে, আর কিচ্ছু হয় না। ওই তো আপনাকে মাদুরহাট বললাম, আপনাকে তো বললাম এই বাস টার্মিনাল, দেখে আসুন, চলে দেখলেই বুঝতে পারবেন। এখন মানসবাবু ইরিগেশন মিনিস্টার, স্বাভাবিক কারণে ব্রিজ করেছেন অনেক, হ্যাঁ হয়েছে, তিনি মন্ত্রী, তিনি করছেন, অসুবিধার কি আছে। এর আগে সোমেন মহাপাত্রও তো এখানে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ছিল, উনিও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী আছেন। প্রচুর পুকুর হয়েছে, আমার নিজের একটা পুকুর কাটিয়ে দিয়েছে, সেটা একদিন এক দলের কর্মীকে দেওয়া যাচ্ছে, আমাকে আর দলের কর্মী এসে বলে একটা করুন না, আরে সে ঠিক আছে করো, ওই একটা আমি সামনে গেলে দেখতে পাবেন, অবাক হবার কিছু কারণ নেই। এবং সেখানে সবসময় কাটমানির ব্যাপার আছে, প্রত্যেকটাই কাটমানির ব্যাপার, বিনা পয়সায় কিছুটা হয় না। উন্নয়ন হয়েছে, ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, মানুষের উন্নয়ন হয়নি, মানুষ ব্যক্তিগত স্বার্থে উন্নয়ন হয়েছে। দেখবেন তৃণমূলের নেতারাই উন্নয়নের কথাটা বেশি বলে, পাবলিককে জিজ্ঞেস করলে বুঝবেন কি বলে, পাবলিকের কাছে যান কি বলে শুনুন। তৃণমূলের দাবি যে ১০০ দিনের টাকা কেন্দ্র সরকার দেয়নি। এবার কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার রয়েছে, হুম। সেক্ষেত্রে গ্রামীণ মানুষ তারাও কিন্তু বলছেন যে আমরা ১০০ দিনের কাজের টাকাটা পাইনি। সেক্ষেত্রে আপনি কি বলতে চান? আপনি অবাক হয়ে যাবেন যখন ওই পিংলার যে মিটিংটার কথা বললাম না, সেখানে তৃণমূলের নেতারা যে পাবলিককে বলছে যে মিটিংটা করতে দেবো না, এই কারণে কেন্দ্রের টাকা দেন, সে টাকা দিতে হবে। ভাবুন এরা কোন জায়গায় গেছে, মানে কেন্দ্রের টাকায় তো মোটামুটি দলটা বাড়তো, উন্নতি কিছু না, আমরা জানি তো। আমি তো তখন তৃণমূলে ছিলাম, যে সেখানে আমি কাজ করে নিয়ে আমার নামে 10টা ম্যান্ডেট ঢুকে গেছে, এটা কেন্দ্র দেখেছে। কেন্দ্র যখন প্রকল্প, তাকে সেটা খোঁজ নিতে হবে না? একটা গভর্নমেন্টের টাকা নয়ছয় হবে, সেটা তো খোঁজ নিচ্ছে, খোঁজ নিতে হবে, তার তো সদুত্তর এরকম দিতে পারে না। পরে আবার শুনছি কোর্ট কাচারি হয়েছে, তার অবস্থা এইভাবে ঝুলে আছে। তো এমনি এমনি কিন্তু কেন্দ্রের টাকাটা বন্ধ হয়ে যায়নি, আর কেন্দ্রের টাকা তো কংগ্রেস গভর্নমেন্ট থাকে, ইউপিএ গভর্নমেন্ট থাকাকালীন তো এটা চালু হয়েছিল 100 দিনের কাছে, তাই তো। কিন্তু সেখানে একটা যখন স্কিম চালু আছে, সেটা বন্ধ করবে কি করে? বন্ধ করা সম্ভব না, তার কিছু কারণ ছিল। তারা কি বন্ধ করে দিয়েছে? বন্ধ করে দেয়নি, টাকাটা বন্ধ করেছে, সেটা খোঁজ নেন। এসআইআর নিয়ে দীর্ঘদিন ধরে একটা ঝামেলা চলছে এবং রাজ্যে এসআইআর নিয়ে এই পর্যন্ত মুখ্যমন্ত্রী কোর্টে পর্যন্ত গেছেন। সেক্ষেত্রে এসআইআর কে আপনি কি মনে করছেন যে আমি এসআইআর কিছুই কে মনে আপনার করি, দলের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে? হ্যাঁ তাই তো, কারণ এটা তো সারা ভারতবর্ষের জন্য, এটা তো শুধু পশ্চিমবাংলার জন্য নয়, ভারতবর্ষে অন্য কোনো রাজ্যেই তো, বিহারে হলো, বিহারে কি কোনো অভিযোগ আছে? উড়িষ্যায় কি কোনো অভিযোগ আছে? গুজরাটে কোনো অভিযোগ আছে? বলুন, মহারাষ্ট্রে কোনো অভিযোগ আছে? কিচ্ছু অভিযোগ নেই। পশ্চিমবাংলায় যে অভিযোগটা একবারে উত্তাল, এসআইআর যেন একবারে যায় অবস্থা, যায় যে কি আছে, ভোটার লিস্টটা সংশোধন হচ্ছে, সেখানে একটা ফ্রেশ ভোটার লিস্ট হবে, এটা অবাক হওয়ার কি আছে? হঠাৎ এই হিন্দু মুসলমান এই সম্প্রদায়গত দিক থেকে এটা তোলা হচ্ছে কেন? এখানে একটা প্রচার হচ্ছে পশ্চিমবাংলায় যে মুসলমানকে মোটামুটি বিজেপি দেখতে পাচ্ছে না, যদি বিজেপি গভর্নমেন্ট চলে আসে এখানে মুসলমান থাকবে না। আর এসআইআরটা হচ্ছে মুসলমানদেরকে বাদ দেওয়ার জন্য। মুসলমানরা কত বাদ গেছে খোঁজ নেন। আবার হিন্দুদের মধ্যে দেখুন কত বাদ গেছে খোঁজ নেন। আমি অমল পণ্ডা, সেখানে আমার লিখছে মল পণ্ডা, তাহলে স্বাভাবিক তো সেটা সংশোধন হবেই, সেগুলো তো নোটিশ হবেই, হবে না? আমি এখানের বাসিন্দা, আমার বংশ পরিচয় দিতে হবে না? তাতে অবাক হবার কি আছে? লেফট ফ্রন্টের সময় তো হয়েছে 2022 সালে, এই 1922 সালে, 2002 সালে তো এটা হয়েছিল। তা সেখানে তো তখন তো লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিল, তখন তো লেফট ফ্রন্ট গভর্নমেন্ট তো কোনো ঝামেলা করেনি, হয়েছে কি?
কিচ্ছু হয়নি। তো হঠাৎ তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ মাথা ব্যথা কেন এইটা নিয়ে? কারণটা কি? সব বাদ চলে যাচ্ছে। আরে বাদ গেলে ক্লেম অ্যান্ড অবজেকশন তো থাকবেই। এতে অবাক হওয়ার কি আছে? এটাকে নিয়ে মোটামুটি এমন অবস্থা হচ্ছে যেন অনলি ফর পশ্চিমবাংলায় যেন এসআইআরটা হচ্ছে, আর ভারতবর্ষে কোথাও হচ্ছে না। এসআইআরটা কি কোনোভাবে আপনাদের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হচ্ছে? না, প্রভাব ফেলার কোনো কারণ নেই। যেটা ফ্রেশ একটা ভোটার লিস্ট হচ্ছে, সেখানে প্রভাব কিছু ব্যাপার না। যে বিজেপি বেশি বেনিফিট পাবে, টিএমসি বেনিফিট পাবে না, বা টিএমসি বেনিফিট পাবে, এটার কোনো মানে হয় না। সাধারণ মানুষের কাছ থেকে রেসপন্স আপনারা ঠিক কেমন ভাবে পাচ্ছেন? যে সাধারণ মানুষ মানুষ তো চাইছে, চাইছে সাধারণ মানুষ তো চাইছে, মানুষ ওর ক্ষমতায় আসুক। আতঙ্কে তারা প্রকাশ্যে বলতে পারছে না, গোপনে বলছে একটা পরিবর্তন হওয়া দরকার। বাড়ির মেয়েরা বলছে, বুড়িরা বলছে, আমরা নিজেরা বলছি যে আরে আপনাদেরকে আমাদের দিদি মোটামুটি আপনাদের ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার বাড়ি দিচ্ছে, বেকার ভাতা দিচ্ছে, তা তারপরে আপনার দিদিকে ভোট দেবেন না? বলে আমার ভাতা নিয়ে কি হবে? আমার ছেলের কি হবে? আমার ছেলে যে এমএ পাস করলে আমি ভিখারি হতে পারি, কিন্তু কষ্ট করে তো তাকে কালকে একটা বাড়িতে সন্ধেবেলা প্রচারে গেছে ঢুকলাম, সে বলছে আমি জন্মজুড়ে কাজ করতাম, আমার ছেলেরা প্রত্যেকেই মোটামুটি কষ্ট করে পড়াশোনা করেছে, শিক্ষিত হয়েছে, তারা এখন সার্ভিস করছে, তারা ভালো ভালো কোম্পানিতে কাজ করছে, ঠিক আছে, এবং আমার বৌমারাও সার্ভিস করছে। তাহলে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যাবে কোথায়? এই তো আমার একটা ভাইপো দাঁড়িয়ে আছে এমএসসি, আর একটা ভাইপো আছে সে ডক্টরেট করতেছে, কি হবে ওর ভবিষ্যৎ কি? আমার একটা ভাগনা কোম্পানিতে কাজ করতো, সে তার কোয়ালিটি ছিল, যার জন্য এখান থেকে ভালো করে লক্ষ্য করুন, এই যে পরিযায়ী পশ্চিমবাংলায় যে পরিযায়ী শ্রমিক, অন্য কোনো জায়গায় এত পরিযায়ী শ্রমিক নয়। আমি যখন পঞ্চায়েত সমিতি মানে সভাপতি, তখন এখানে একটা সামান্য ওই যে ভিআরপি না ডিআরপি না কি একটা ইন্টারভিউ ছিল, সেখানে পিএইচডি করা ছেলেমেয়েরা এসছে ইন্টারভিউ দিতে। আমি তো আমার পরিচিত, আমি বলি, তোরা কোথায় যাবি? না কি করবো বলো, করার কি আছে? বলো এই যে 26,000 যে আমাদের ছেলে মেয়েদের সার্ভিস গেল, তার কি উত্তর দেবে? কি উত্তর দেবে মমতা বন্দ্যোপাধ্যায়? ওই বেকার ভাতা দিলেই হয়ে গেল? মানুষ সকলেই তো জানে, আমার তো গোপন কথা, আমি তো এদের প্রচার করতেছি যারে বেকার ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তুমি কি বলতেছো যে না একটা পরিবর্তন দরকার? না 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 বাবু, আমার বেকার ভাতার দরকার নেই, আমার ছেলের একটা কিছু হোক। তা মানুষ এখন চালু করেছে যাবে ক্যাজুয়াল এসব লেবার। এবং ইন্টারেস্টিং ব্যাপার যে অফিস মলে যান খোঁজ নেবেন, যারা মানে মানে ডি গ্রুপ, সি গ্রুপে যারা কাজ করে এখানে, প্রত্যেককে ধমকাচ্ছে, কাকে হঠাৎ ট্রান্সফার করে দেবে। তার মানুষবাবুর প্রভাব কত, এটা দিদি জানে না? দিদি সবই জানে। আপনার অভিষেক ব্যানার্জি, আমি তাকে ডিটেলস বলেছি, অভিষেক ব্যানার্জি বক্তব্য রাখে যখন কি বলে যে একটা অদৃশ্য চোখ ঘুরতেছে, সব লক্ষ্য রাখছে। কি লক্ষ্য রাখছে? 2021 সালের পরে সে জানলো যে আমি বিজেপির সঙ্গে আমার গোপন আতাত আছে, 21 সালে মানস ভাইকে হারানোর জন্য প্ল্যান করছিলাম। মানস ভাই জিতলো কি করে? মানস ভাই প্রভাবে জিতে গেল। 2016 সালে জিতলো করে, সিপিএম কংগ্রেসের জোট, তার চেয়ারম্যান ছিলাম আমি, জিতে গেল। 2017 সালে গীতা ভূঁইয়া, সে জিতলো কি করে? 64,000 লিড, মানুষ ভাইয়ের প্রভাবে। তো মহা মুশকিল কাণ্ড, এটা তো ভাবতে হবে। যেমন ধরুন মানস ভাইয়ার ভাই বিকাশ ভূঁইয়া, খুব ডেডিকেটেড ওয়ার্কার, খুব ভালো ওয়ার্কার এবং ভালো নেতা। তা কোনো এক সময় তার ইচ্ছা হলো, সকলেই ইচ্ছা হতে পারে যে আমি একটু অ্যাসেম্বলি কন্টেস্ট করবো, এরকম একটা রেয়াজ করলো। এটা আমাকে ডেকে মানুষ ভাইয়া তার ভাইকে থ্রেট করালো পার্টি বসে বসে, ভাবতে পারো। তো মানুষ ভাইয়া সবসময় এখানে থাকবে কেন, থাকতে হবে বা কেন? তার এই মানসিকতা গড়ে উঠে না কেন যে না আমার একজনকে নতুন সহযোগী ছেড়ে দেন আমার কথা। অমূল্য তার মানে প্রথমে ওই সবঙ্গে তার পদার্পণ, উনি ছোটবেলা থেকেই বাইরে বাইরে হোস্টেল লাইফ কাটিয়েছেন, ভালো স্টুডেন্ট, তো সে কোনো উপায় নেই, ভালো ফুটবলও খেলতো, কিন্তু তাকে এখানে এস্টাবলিশ করলো সেটা হচ্ছে আমাদের অমূল্য। সেই অমূল্য সম্বন্ধে অশ্লীল কুৎসিত কথাবার্তা, প্রচন্ড আজে বাজে কথাবার্তা, তখন তো অমূল্য ওর একমাত্র হাতিয়ার, সে থাকতে পারলো না কেন? তার অসুবিধা কি? সকলেই বেঈমান, সকলেই নিম্ন খারাপ, এটা হয়? এই হচ্ছে ব্যাপার। ওতে আমার অন্য কোনো মানে কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, বিবাদ নেই, কিচ্ছু নেই। আমি দেখলাম মানে আমি যেহেতু মানুষ মেয়ার মানে বসংগত নয়, আজকে দলের কর্মীরা তো বলে, যারা টিএমসি করে এখন, যারা নেতৃত্ব, তারা তো বলে যে অমলদা তুমি কিছু করলে না, তুমি একটু দেখো, তুমি আমাদেরকে ডুবে দিলে। আমি কেন ডুবে দিলাম তোমাদেরকে, তোমরা বলো। এবং তাদেরকে কি ভাষায় কথা বলে খোঁজ নেবেন, খোঁজ নিলে বুঝতে পারবেন। প্রত্যেকের পার্টি বিষয়ে ফোন চেক করে, ফোন চেক করতে পারে? এর রাইট আছে কারো? মানুষ যে প্রত্যেকের ফোন চেক করে, যার জন্য আমি এই যে আমার একজন সহকর্মী বলবো না, মানে কি বলবো, আমার ছেলের মতো,
অজিত আদক বলে একটি ছেলে, এখানে তার মা সেদিন মারা গেল। আমি এমনি গোপনে যে তার সঙ্গে দেখা করে এলাম, হসপিটালে শুয়ে আছে। প্রকাশ্যে জানতে পারলি তো তার বাপ তুলে গাল দিবে। অবাক, এটা হয়? আমি তো একটা সামাজিক জীব, আমি তো দুর্বৃত্ত নয়। আমার সঙ্গে পুলিশ রিপোর্ট এরকম কোনো আসবে, পুলিশকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে, পুলিশরা সব জানে। কিন্তু কিছু বলতে, পুলিশও ভয় পাচ্ছে একে, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আচ্ছা, সেই মানুষ ভূঁইয়া আপনার বিরোধী, হুম। আপনারই কেন্দ্রে, আপনারই হয়ে, আপনার বিরুদ্ধেই তিনি দাঁড়িয়েছেন। এবার তাকে বিরোধী হিসেবে কেমন দেখছেন? যার এত প্রভাব, এত প্রতিপত্তি, সেই ক্ষেত্রে আপনি নিজের জয়টাকে কতটা সুনিশ্চিতভাবে দেখছেন এবং তাকে বিরোধী হিসেবে কিভাবে দেখছেন? তাকে বিরোধী হিসাবে দেখছি, মানুষ যদি মানে স্বতঃস্ফূর্তভাবে ভোট পোল করতে পারে, যে আতঙ্কর পরিবেশটা তৈরি করেছে, তাহলে মানসবাবু জিততে পারবেন না। হ্যাঁ, তবে মানসবাবুর প্রচুর টাকা, এটা ঘটনা। মানসবাবু যে পরিমাণ অর্থের মালিক, তার কোনো সীমা পরিসীমা নেই, কোনো শিল্পপতি ওকে ভয় পাবে। ঘুরে এসে বলছে বিজেপি নাকি কি থলে না ব্যাগ না কি লে ঘুরতিছে বলে। আমি তো বিজেপির প্রার্থী, কি হচ্ছে না হচ্ছে আমি তো জানি। আপনি ভালো করে লক্ষ্য করুন, পোস্টার নাই, ফেস্টুন নাই, চলছে। ঠিক আছে, আর মানসবাবুর প্রচারটা লক্ষ্য করবেন, আরো একটু দেরি করলে বুঝতে পারবেন। খুব ইন্টারেস্টিং ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো থাকুন।